শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত প্রতিহতে 7ই নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। নয়াপল্টনের সমাবেশ কিছুক্ষণ পর। তরুণরা কেমন চায় বাংলাদেশ, তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে, জামায়াত আমিরের মন্তব্য। জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে, আশা ডাক্তার তাহেরের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে, নাহিদ ইসলামের মন্তব্য। দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, মনে করেন সাকি। সপ্তাহ ব্যবধানে 80 টাকার পেঁয়াজের দাম বেড়ে 120 টাকা। শীত ঘনিয়ে আসায় কমছে সবজির দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে 7ই নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সিপাহী জনতার বিপ্লবে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতেও সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। 7 নভেম্বর ও পরবর্তীতে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। মাত্র 4 বছর মধ্যে বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং 2005 সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে র্যালি। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি কথা বলছি তার সাথে। সরোয়ার, র্যালি শুরুর প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে বেলা 3টা থেকে বিপ্লব সংহতি দিবসের র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথভাবে এই র্যালির আয়োজন করেছে। এই র্যালি শুরু হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র্যালিতে বক্তব্য রাখবেন, তারপর র্যালি শুরু হবে। র্যালিটার রুট আমাদেরকে বলা হয়েছে যে কাকরাইল হয়ে, মালিবাগ হয়ে, মৌচাক হয়ে, বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের সামনে অর্থাৎ কারণ বাজার গিয়ে এই র্যালি শেষ হবে। আপনারা জানেন যে আজকে শুক্রবার জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এই জুমার নামাজের পরে আসলে সবাই আসবে। এর মধ্যে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছে, আর দক্ষিণের নেতাকর্মীরা হয়তো আর একটু দেরি হবে। আমরা আমাদেরকে এই স্টেজে যারা আছেন বিএনপি নেতাকর্মী, তারা বলছেন যে 3টার আগেই এখানে লোকারণ্য হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, এখন তো সময়টা ভালো। গত 15 বছর ফ্যাসিস্ট শাসন আমলেও বিএনপি যতগুলো র্যালি অথবা সমাবেশ করেছে সবগুলো আসলে লোকারণ্য ছিল, এত বাধার মাঝেও। তো এই সময় তো লোকারণ্য হওয়াটা স্বাভাবিক। এবং 3টা যেহেতু শুরু হবে, আমাদের ধারণা 3টা বাজার সাথে সাথেই
এই আশেপাশের এলাকাটা পুরো স্লোগানে মুখরিত হয়ে যাবে এবং এই র্যালির যারা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ থেকে বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে এই র্যালির কার্যক্রম শুরু হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা। সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা। রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। চলে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। ৩ নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল এটিএম হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয়। ক্ষমতার মোহ নয়, জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতায় দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে। ৭ই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস। সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না। দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল। এই শূন্যতা পূরণের জন্যেই সাধারণ সিপাহী জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হলেন। ৭ই নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার ১৯ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি। আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের বন্ধুর সংখ্যা। ৭ই নভেম্বর যেভাবে জিয়াউর রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, একইভাবে ৫ই আগস্ট তারিখের স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যবাদের নাগপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে। এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে, আর পরবর্তীকালে ৫ই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী, বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্য। এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা, সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনর্জীবনের দৃঢ় প্রত্যয় নিয়ে। এখনও দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়েছে। ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, তার দল সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আশা তার। পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। অনুষ্ঠানে জামায়াতে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে, জাতীয় নির্বাচনেও ৪ কোটি তরুণ তাদেরকেই বেছে নেবে। ২৪-এর অভ্যুত্থানে ছাত্র
সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে বলে আশা তার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা মদের আড্ডা বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না এবং এর বাস্তবায়ন আদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সত্যিকারের পরিবর্তন ছাড়া ঐকমত্য কমিশন, নির্বাচন কিংবা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যদি সাধারণ জনগণের বদলে গণ অভ্যুত্থানের সুফল কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে যায়, তাহলে আবারও গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়বে। দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে গণসংহতি আন্দোলনের সাবেক নেতা, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন জোনায়েদ সাকি। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশে যেন নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এই ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জোনায়েদ সাকি বলেন, 300 আসনে প্রার্থী চূড়ান্তের কাজ করছে গণসংহতি আন্দোলন। 2023 সালের 7 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান গণসংহতি আন্দোলনের সাবেক নেতা আরিফুল ইসলাম ও শৌভিক করিম অর্জুন। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরেছে কিছুটা। সবজি, মাছ, মাংস ও চালের বাজারে স্থিতিশীলতা এলেও পেঁয়াজের দাম বেড়ে গেছে এবং এই নিয়ে অস্বস্তিও। এক সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে 40 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। দাম আরও বাড়তে পারে এমনই ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল বহিদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারণ বাজারে সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড়। কিছুটা স্বস্তির ছাপ অনেকের মুখেই। মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে, তাই কমেছে অনেক সবজির দাম। সিম, বেগুন, মিষ্টি কুমড়া, আলুর দাম স্থিতিশীল হলেও ফুলকপি, বাঁধাকপি সহ অন্য সবজির দাম ওঠানামা করছে। আগের থেকে সবজি কিছুটা কমে আইতেছে, তো এদিকে একটু দাম একটু হালকা বাড়তে আছে। আবার যে পুরো শীত পড়ে গেলে কারণ একটু দাম একটু অ্যাভেলেবল হয়ে যাবে। গত কালকে যেরকম ছিল, পরশু দিন যেরকম ছিল, বর্তমানে আমি দেখতেছি সেরকমই আছে। যেরকম বেগুনটার দাম একটু বেশি ছিল, এখন আজকে একটু কম দেখতেছি। যে সিজন হিসাবে হিসাবে অনেক কম আছে আমার হিসাবে, আমরা কিনি তো। যেমন গত সপ্তাহে বেগুন ছিল 80 টাকা, এই সপ্তাহে বেগুন 90 টাকা। তারপরে পেঁপে গত সপ্তাহে কিনছি 30 টাকা করে, আজকে হলো 40 টাকা করে কেজি। মাছ মাংসের দামও আপাত দৃষ্টিতে স্থিতিশীল। রুই মাছ, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে আগের দামের কাছাকাছি। গরুর মাংস আর মুরগির বাজারেও তেমন পরিবর্তন নেই। ডিম 120 থেকে 125 টাকা ডজন, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিতে 170 টাকা। গেল সপ্তাহের রেটে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট আপনার 72 টাকা হচ্ছে আপনার 76 টাকা, আর বিয়ার 28 চাল আপনার 56 টাকা হচ্ছে 58-60 টাকা, মোটা চাল 52-54 টাকা, নাজির চাল 72 টাকা হচ্ছে 80 টাকা প্লাস। অগ্রহায়ণ মাসে নতুন ধানটা কাটা পড়লে হয়তো বাজারটা কিছুটা কমতে পারে আর কি। তবে স্বস্তির এই বাজারে অস্বস্তির কারণ পেঁয়াজের ঊর্ধ্বমুখী। খুচরায় রকমভেদে 110 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই, গভর্নমেন্ট এগুলো করে না। সরকার তো এখন দেখতেছে তো, সব গভর্নমেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত, ক্ষমতা লয়ে ব্যস্ত। এখন এই দ্রব্যমূল্য দিয়ে গভর্নমেন্টের কোনো নজর নাই। যে দাম আমরা হিসাব করে আসলাম ওই দাম আমরা পাই নাই। এই 2-3 দিনের ব্যবধানে যে এত পরিমাণ একদম ডাবল হয়ে গেছে, যেটা মানে সাধারণ জনগণের জন্য মানে কাম্য না।
এটা একটু দেখার দরকার, ঊর্ধ্বতন মানে কর্তৃপক্ষ যারা আছে এদেরকে একটু দেখা দরকার। পেঁয়াজ দাম এখন বেশি একটা কমবো না, যদি কাঁচা বীজ আসলে কমবো, আর যদি বাইরের কোনো ইনপুট হয় আমদানি হয় তাহলে কমার সম্ভাবনা আছে, নাহলে কমার সম্ভাবনা নাই। এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম 40 টাকা কেজিতে বাড়ছে, এটার তো কোনো মানে হয় না। এটা যদি গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গভর্নমেন্ট বসে আছে কেন? আমদানির পাশাপাশি মনিটরিং জোরদার করে পেঁয়াজের লাগাম টেনে ধরতে সরকারকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ সাধারণ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত প্রতিহতে 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। নয়াপল্টনে সমাবেশ কিছুক্ষণ পর। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে, জামায়াত আমিরের মন্তব্য। জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে, আশা ডাক্তার তাহেরের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের জন্য জাতীয় অপেক্ষা করছে, নাহিদ ইসলামের মন্তব্য। দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি মনে করেন সাকি। সপ্তাহ ব্যবধানে 80 টাকার পেঁয়াজের দাম বেড়ে 120 টাকা, শীত ঘনিয়ে আসায় কমছে সবজির দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।